Thank you. So আমরা আসলে কথা বলতেছি মেইনলি টিকিউএম টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট নিয়ে। বিফোর দ্যাট আমরা কোয়ালিটি নিয়ে একটু কথাবার্তা বলেছিলাম। আমরা টিকিউএম নিয়ে একদিন কথা বলেছি, আজকে হোপফুলি পার্ট 2 আমরা কমপ্লিট করতে চাই। দ্য ফার্স্ট টপিক ইজ প্রিন্সিপালস অফ টিকিউএম। সো এটা ওই যে আমরা যেভাবে মার্কেটিংয়ে 4P মুখস্থ করতাম না, 4টা P, ম্যানেজমেন্টের 14টা প্রিন্সিপালস মুখস্থ করতাম না, মানে এটা মুখস্থ করতে হবে। যেমন অ্যাকাউন্টিংয়ের প্রিন্সিপালসগুলো মুখস্থ করছি না, সেরকম টিকিউএমের প্রিন্সিপালস আছে 8টা। এই 8টা এরভাবে মেমোরাইজ করতে হবে। সো হোপফুলি খুব ইজি ব্যাপার, বাট এই 8টা বিষয় মনে রাখতে হবে। 8 প্রিন্সিপালস অফ টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, এটা আপনি যেখানেই গুগলিং করেন, যে বইতে যান, মোটামুটি এই 8টা আপনি পাবেনই। প্রিন্সিপালস অফ টিকিউএম, এটা আপনার এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। সো একটু মনোযোগ দিয়ে একটু শোনেন। ভেরি ফার্স্ট হচ্ছে কাস্টমার ফোকাসড। আমরা জাস্ট এখান থেকে বলে তারপর আমি ডিটেলস বলছি, এটা আপনার বাসায় দেখবেন। আমি জাস্ট প্রথমটা একটু বলছি, আর প্রথম স্লাইড দেখে একটু বলি। কাস্টমার ফোকাস বলতে আমরা যেটা মিন করতেছি সেটা হচ্ছে মেইনলি আমার টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের যে অ্যাপ্রোচটা, এটা কাস্টমার ওরিয়েন্টেড হইতে হবে, নট অর্গানাইজেশন ওরিয়েন্টেড, অর্থাৎ কাস্টমার সেন্টার্ড। তাদেরকে ইয়ে করেই সব কিছু। এই জায়গাটা থেকে এখানে কয়েকটা পয়েন্ট লেখা আছে, 5টা বা 6টা, বাসায়গুলো একটু দেখবেন। মূল কথা হচ্ছে আমাদের কাস্টমার ওরিয়েন্টেড, এটা হচ্ছে মেইনলি ফোকাস এরিয়া। সো আমরা কাস্টমারদের নিডস এক্সপেকটেশনগুলো ফাইন্ড আউট করবো, সে বিষয়ে জানবো, রিসার্চ করবো। অর্গানাইজেশনাল অবজেক্টিভসগুলো কাস্টমারদের নিডসের সাথে অ্যালাইন করব। এই টাইপের 4-5টা পয়েন্ট দেওয়া আছে, আপনারা একটু দেখেন বাসায়। নাম্বার 2 হচ্ছে টোটাল এমপ্লয়ি ইনভলভমেন্ট। আপনারা 6 সিগমা আইডিয়া পড়ছেন বিজনেসের কোথাও? 6 সিগমা মনে আছে? আচ্ছা, আমি দেখাচ্ছিলাম বা এখানে পড়াবো, আজকে মনে হয় এটা একটু দেখাবো। সো 6 সিগমাতে যেটা হয় সাধারণত প্রতিষ্ঠানের, মনে করেন বাংলাদেশের র্যাব কীভাবে তৈরি হয় এটা আপনারা জানেন? র্যাব, RAB, র্যাবের মেম্বার কোথা থেকে আসে? র্যাব কি নিয়োগ দেওয়া হয়? র্যাবের কি নিয়োগ হয়? পুলিশ আর্মিতে নিয়োগ হয়, তো র্যাবে তো নিয়োগ হয় না। র্যাব কীভাবে তৈরি হয়? দ্যাট ইজ দ্য পয়েন্ট। বিভিন্ন ফোর্স থেকে নিয়ে র্যাব তৈরি করা হয়। 6 সিগমা মেনটেন করার ব্যাপারটা হচ্ছে এরকম। প্রতিষ্ঠান মনে করেন বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে 2-1জনকে বাছাই করে চৌকস দেখে 6 সিগমা মেনটেন করার জন্য একটা টিম গঠন করা হয়। কিন্তু টিকিউএমের ক্ষেত্রে আমরা বলতেছি টিকিউএম হচ্ছে টোটাল এমপ্লয়ি ম্যানেজমেন্ট, টোটাল এমপ্লয়ীদের এখানে ইনভলভমেন্ট থাকবে। এখানে বাছাই করে আমরা আলাদা কিছু করবো ব্যাপারটা এমন না, সবাই এখানে ইনভলভমেন্ট থাকবে। এটাকে আমরা বলতেছি টোটাল এমপ্লয়ি ইনভলভমেন্ট। ডিটেলস আমরা একটু লিখছি, এগুলো একটু দেখেন বাসায়, আমি ডিটেলস বলছি না। নাম্বার 3 প্রসেস ওরিয়েন্টেড। প্রসেস ওরিয়েন্টেড বলতে আমরা এখানে যেটা মিন করছি সেটা হচ্ছে কার পরে কী হবে, একটা ফ্লো চার্ট থাকে না, একটা যে কোনো একটা প্রসেসের এরপরে এটা, এরপরে এটা। আমরা যদি প্রোডাকশন প্রসেস পড়ছেন, প্রোডাকশন প্রসেস, অপারেশন ম্যানেজমেন্টে প্রোডাকশন প্রসেস, র মেটেরিয়াল আসে, দেন এন্ট্রি যায়, দেন প্রসেস হয়, আউটপুট আসে, এরকম একটা ফ্লো চার্ট। আমরা এইটা বলতেছি। টিকিউএম সাধারণত প্রসেস ওরিয়েন্টেড বলতে প্রসেসের প্রত্যেকটা পয়েন্টে বেঞ্চমার্কিং করা হবে। বেঞ্চমার্কিং শব্দটা শুনছেন নিশ্চয়ই। আচ্ছা, আমরা একটু পরে বলতেছি বেঞ্চমার্কিংটা। বেঞ্চমার্কিং মানে হচ্ছে সিম্পলি একটা মানদণ্ড ফিক্স করা, যে আমরা এটা মেনে চলবো, এটাকে বলে বেঞ্চমার্ক, যে আমরা এটা মেনে চলি, এরকম আর কি। দেন নেক্সট অন ইন্টিগ্রেট সিস্টেম। ইন্টিগ্রেশন বলতে আপনারা যেটা বোঝেন সমন্বয়। সো ছাড়া বা আলাদা বা সেপারেটলি না করে এটা ইন্টিগ্রেটেড ওয়েতে করা। ইন্টিগ্রেশন যেটাকে বলে সমন্বিত কার্যক্রম আর কি। সেটা আমরা বলতেছি প্রোমোট এ ওয়ার্ক কালচার ফোকাসড অন কোয়ালিটি, ইউজ ফ্লো চার্ট অ্যান্ড আদার ভিজুয়াল এইডস টু হেল্প এমপ্লয়িজ আন্ডারস্ট্যান্ড হাউ দেয়ার ফাংশনস ফিট ইন দ্য রেস্ট অফ দ্য কোম্পানি, ইউজ অ্যাজ ইজ প্রসেস অ্যানালাইসিস টু সি হোয়ার ইমপ্রুভমেন্টস ক্যান বি মেড। অ্যাজ ইজ প্রসেসটা সম্পর্কে একটু ডিটেলস আপনারা জেনে আসবেন। অ্যাজ ইজ প্রসেস আপনি গুগলিং করলে, এআইকে জিজ্ঞাসা করলে এইটুকু লিখবেন, অ্যাজ ইজ প্রসেস মানে কি, দেখবেন ডিটেলস আপনাকে বলতেছে। এইটুকু জাস্ট হাইলাইট করে রাখেন বা লিখে রাখেন, কথা এটা আপনাকে জানতে হবে। অ্যাজ ইজ প্রসেস বলতে আপনি কী বোঝেন? মেক ট্রেনিং অ্যাভেলেবেল ফর এমপ্লয়িজ। আমরা যেহেতু এটা বলতেছি ইন্টিগ্রেশন সিস্টেম, তার মানে ট্রেনিং দিতে হবে এমপ্লয়ীদেরকে, সেটা ইনশিওর করতে হবে। স্ট্র্যাটেজিক অ্যান্ড সিস্টেমেটিক অ্যাপ্রোচ, এটা আমরা বলতেছি এটা হচ্ছে কৌশলগত এবং এটা সিস্টেমেটিক প্রক্রিয়া। বর্তমান রাষ্ট্র কথা হচ্ছে না, রাষ্ট্র সংস্কার নিয়ে। রাষ্ট্র সংস্কার আসলে প্রবলেম, মানে সমাধান হবে না কেন, বা রাষ্ট্র সংস্কার সম্ভব না কেন বলেন তো?
এটা সিস্টেমেটিক না, এই জন্য সম্ভব না। কোনো কিছু সহজ করার জন্য সিস্টেমেটিক ওয়েতে আগাইতে হয়, এটা তো সিস্টেমেটিক না। দেখবেন অনেকেই বুদ্ধিজীবীরা বলতেছে এরা কীভাবে রাষ্ট্র সংস্কার করবে, এদের তো জনগণের ম্যান্ডেট নেই, এরা তো নির্বাচিত প্রতিনিধি না, আইন চেঞ্জ করবে কেমন, অনেক কথাবার্তা হচ্ছে। যাই হোক, সো আমরা আমাদের প্রতিষ্ঠানের জন্য বলতেছি আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে আগাবো। সো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারবো এটা কৌশলগত পরিকল্পনা এবং সিস্টেমেটিক ওয়ে। এখানে অনেক কথাবার্তা লেখা আছে, ম্যাক্সিমাম কথাগুলো আপনার বই অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েব থেকে নেওয়া, একটু দেখবেন। ইমপ্রুভ কন্টিনিউয়াসলি, কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্ট বলতে যেটা বোঝায় প্রতিনিয়ত আমরা ডেভেলপ করতে থাকবো। কুড বি, হ্যাঁ কুড বি কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট যেটা আর কি, মানে আমরা থেমে যাবো না যে আমাদের এনাফ হয়েছে, আর না, ব্যাপারটা এমন না। আমরা যখনই এই টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট আসবে, যে কোনো ইস্যু, প্রসেস ইমপ্রুভমেন্ট হোক, প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট হোক, সিস্টেম ইমপ্রুভমেন্ট হোক, এগুলো কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ফ্যাক্ট বেসড ডিসিশন মেকিং, এইটি মেইনলি আমরা মিন করতেছি যে কোনো একটা ঘটনা ঘটার পর এটি অ্যানালাইজ করব এবং ডাটা চেক করে একটা সিদ্ধান্তে পৌঁছাবো। হরহামেশা বা ওই যে বলে না যেন তেনভাবে সিদ্ধান্ত নিব না আর কি। ডেটা ড্রাইভেন বোঝেন, ডেটা ড্রাইভেন মার্কেটিং বা ডেটা ড্রাইভেন স্ট্র্যাটেজি বা ডেটা ড্রাইভেন সামথিং, যে আমার কাছে যে ডেটাগুলো আছে এগুলোর উপর ভিত্তি করে সিদ্ধান্ত নাও, এটাকে বলে ডেটা ড্রাইভেন। সো আমরা এখানে এটি মেইনলি বলতেছি, ফ্যাক্টগুলোর উপর ডেটা ড্রাইভেন করব। দেন ফাইনালি দ্য কমিউনিকেশন। কমিউনিকেশন বলতে আমরা বলতেছি যেহেতু এটা আমাদের ইন্টিগ্রেটেড ওয়ে, পুরো প্রতিষ্ঠানে আমরা এটা ইমপ্লিমেন্ট করতে চাই, তার মানে আমরা সমাজের সাথে এরকম লাইন অফ কমিউনিকেশন ঠিকঠাক থাকবে, অফিসিয়াল ওয়েতে, ফর্মাল ইনফর্মাল কমিউনিকেশন, যার ফলশ্রুতিতে যদি কোনো চেঞ্জ আসে, যদি পলিসি চেঞ্জ করতে হয়, নিউ প্রসেস নিতে হয় বা আপডেট করতে হয়, তাহলে সবাই যাতে জানতে পারে। সো এই 8টা পয়েন্ট একটু মেমোরাইজ করে দেখতে হবে, আপনি পয়েন্টগুলো বুঝবেন, বাট এটা একটু মনে রাখা জটিল, এটা একটু মনে রাখতে হবে যে 8টা পয়েন্ট আমরা কি বলতেছি। নাম্বার 1 আমরা বলতেছি কাস্টমার ফোকাসড, নাম্বার 2 এমপ্লয়ি ইনভলভমেন্ট, নাম্বার 3 প্রসেস ওরিয়েন্টেড, নাম্বার 4 ইন্টিগ্রেটেড সিস্টেমস, নাম্বার 5 স্ট্র্যাটেজিক অ্যান্ড সিস্টেমেটিক অ্যাপ্রোচ, নাম্বার 6 ইমপ্রুভ কন্টিনিউয়াসলি, নাম্বার 7 ফ্যাক্ট বেসড ডিসিশন মেকিং, অ্যান্ড ফাইনালি কমিউনিকেশন। সো এই 8টা বিষয় একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে প্রিন্সিপালস অফ TQM। আপনি যে বইতেই যান, যে ওয়েবসাইটে যান, যেখানে যায় মোটামুটি 8টা প্রিন্সিপাল সবাই আপনাকে বলবে বা দিবে, গুগলে সার্চ দিলে আপনি 8টা পেয়ে যাবেন। সেগুলো একটু মনে রাখতে হবে। আর পরের বিষয়গুলো মনে রাখার বিষয় না, পরের আইডিয়াগুলো আমরা একটু বুঝবো। আসেন, অ্যাপ্লিকেশন অফ TQM ইন ম্যানুফ্যাকচারিং। TQM আমরা ম্যানুফ্যাকচারে কীভাবে অ্যাপ্লাই করি, এটা যদিও পুরাতন টপিক, পুরাতন বলতে আমি মিন করছি এটা আগের ধারণা। আগে আমরা শুধু TQM অ্যাপ্লাই করতাম ম্যানুফ্যাকচারিংয়ে, আমরা এখন বলতেছি টোটাল ব্যবসাতে এটা অ্যাপ্লাই করতে হবে। সো ম্যানুফ্যাকচারিংটা একটু দেখে আমার ব্যবসার ক্ষেত্রে যাব, মানে ব্যবসা বলতে আমি বলছি টোটাল প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করা, আর একটা হচ্ছে শুধু ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে অ্যাপ্লাই করা, দুই রকম। সো ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে আমরা বলতেছি এখানে 5টা পয়েন্ট আছে। নাম্বার 1 কোয়ালিটি কন্ট্রোল, ওই যে QC পাশের কথা আমরা মনে হয় বলতেছিলাম। সো TQM এর মাধ্যমে কোয়ালিটি কন্ট্রোল মেনটেন করা হয়। এখানে একটা শব্দ আছে দেখেন SPC, এই শব্দটা আগে শুনছেন কিনা, স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল টেকনিক্স, SPC বলে, SPC। সো TQM promotes a proactive approach to quality control by incorporating SPC. এটি মেইনলি প্রত্যেকটা প্রতিষ্ঠানে থাকে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট, যাদের আমরা সাধারণত বলি QC ডিপার্টমেন্ট। সো QC ডিপার্টমেন্টের কাজ হচ্ছে এটা করা এবং তারা এটা মেনটেন করে। অনেক প্রতিষ্ঠান যারা TQM মেনটেন করে না, তারা সে SPC কন্ট্রোল মেনটেন করে, SPCর মাধ্যমে কোয়ালিটি কন্ট্রোল ইনশিওর করে। আমরা সব বাইরে প্রোডাক্ট কিনি না, কোয়ালিটি কন্ট্রোল পাস না হয়ে যেগুলো আমাদের লোকাল মার্কেটে আসে, বিশেষ করে রেডিমেড গার্মেন্টসগুলো, তারা মূলত এই SPC কন্ট্রোলে পাস করে না। SPC কন্ট্রোল কি বেঞ্চমার্কিং, আমরা এখানে এসে ব্যাপারটা ইন্টিগ্রেট করব। ক্রস ফাংশনাল টিমস, ক্রস ফাংশনাল টিম বলতে আমরা বোঝাচ্ছি ভেরিয়াস, যে একটু আগে বলতেছিলাম র্যাপ কীভাবে গঠিত হয়। সো কোনো প্রতিষ্ঠান যদি TQM ম্যানুফ্যাকচারিং মেনটেন করতে চায়, তারা একটা টিম গঠন করে, যেটিকে বলে ক্রস ফাংশনাল টিম। দ্য ফর্মেশন অফ ক্রস ফাংশনাল টিমস কম্প্রাইজিং ইন্ডিভিজুয়ালস ফ্রম ভ্যারিয়াস ডিপার্টমেন্টস, যেটা আমরা বললাম। মনে মার্কেটিং থেকে 4 জন, ম্যানেজমেন্ট থেকে 2 জন, ফাইন্যান্স থেকে 5 জন, এরকম নিয়ে একটা টিম গঠন করা হবে, যারা পুরো প্রতিষ্ঠানে TQM মেনটেন করবে বা পুরো ম্যানুফ্যাকচারিং প্রসেসে TQM দেখাশোনা করবো। এটিকে আমরা বলি ক্রস ফাংশনাল টিমস। দেন সাপ্লাই রিলেশনস, ম্যানুফ্যাকচারিংয়ে TQM মেনটেন করার জন্য সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে সাপ্লাইয়ের সাথে রিলেশনশিপ মেনটেন করা। আমরা এটা খুব ভালো করেই বুঝি, কোন একটা ফাইনাল গুডসের কোয়ালিটি ডিপেন্ড করে র ম্যাটেরিয়ালের উপরে, আর র ম্যাটেরিয়াল যারা দেয় তারা হচ্ছে সাপ্লায়ার।
এবং আপনার বাজারে অ্যাভেলেবিলিটি প্রোডাক্ট ডিপেন্ড করে হচ্ছে আপনি রেগুলারলি প্রোডাকশন করে বাজারে অ্যাভেলেবেল করতে পারতেছেন। সো আপনার যদি সাপ্লায়ারদের র ম্যাটেরিয়ালের সাপ্লাইংয়ে সমস্যা থাকে, ঠিকঠাক যদি না দেয়, তাহলে কিন্তু আপনি প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি করতে পারবেন না। সো টিকিউএম ওই জায়গা থেকে বলে সাপ্লাইয়ের সাথে একটা রিলেশনশিপ মেনটেন করতে হবে, যে রিলেশনশিপ SRM বলে, সাপ্লায়ার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। আপনার CRM পড়ছেন, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, PRM এ পড়ছেন, পার্টনার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। এটা হচ্ছে সাপ্লায়ার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, যেটা মেনটেন করা হয়। দেন এমপ্লয়ি ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। আমরা বলতেছিলাম একটা প্রতিষ্ঠানে দুইটা ডিপার্টমেন্ট থাকে, T&D আর R&D। সো এমপ্লয়ি ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট প্রতিনিয়ত হচ্ছে এমপ্লয়ীদেরকে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে রাখা, তাদেরকে স্কিল করতে হবে এবং মোটিভেট করতে হবে। আপনারা পড়ছেন মনে হয় যে ট্রেনিং সাধারণত দুই ধরনের হয়, একটা অন দ্য জব ট্রেনিং, একটা অফ দ্য জব ট্রেনিং। অন দ্য জব ট্রেনিং মানে হাতে কলমে আপনাকে শেখানো হবে, অফ দ্য জব মানে আপনাকে বলা হবে কী কী করতে হয়, কেমনি কী করতে হয়, এই টাইপের। আর ট্রেনিংয়ের সবসময় অবজেক্টিভ এইটা না যে আপনাকে শেখানো হবে, অনেক ট্রেনিংয়ের অবজেক্টিভ হচ্ছে আপনাকে মোটিভেট করা, নাথিং এলস। আপনাকে কিছু শেখাবে না, এটা আমরা ট্রেনিং না বলে অন্য কথা বলতে পারি, ওয়ার্কশপ বা সেমিনার এই টাইপের কথা বলতে পারি, ওয়ার্কশপ টাইপের, যেখানে অবজেক্টিভ হচ্ছে আপনাকে মোটিভেট করা, এই যে মোটিভেটেড ওয়ার্কফোর্স তৈরি করা। সো অনেক সময় মনে হয় যে একই ট্রেনিং প্রত্যেক বছর কেন দেয় প্রতিষ্ঠান সবাইকে, আপনি এই ট্রেনিং বারবার করেন, কেন করেন? আপনাকে আসলে সেখানে অবজেক্টিভ না, এখানে অবজেক্টিভ থেকে আপনাকে মোটিভেশন দেওয়া, যাতে আপনি নতুন উদ্যমে কাজটা করতে পারেন, এই জায়গা থেকে মোটিভেশন দেওয়া হয়। দেন ফাইনালি আমরা বলতেছি বেঞ্চমার্কিং। বেঞ্চমার্কিং মিনস এমন একটা মানদণ্ড বা ক্রাইটেরিয়া যার উপর ভিত্তি করে আপনি কোনো কিছু কম্পেয়ার করেন, এটাকে বলে বেঞ্চমার্ক। যেমন আপনি হিসাব করলেন যে আমার এইবার CGPA 3.50 হওয়া দরকার, রেজাল্ট দেওয়ার পরেও আপনি মনে করেন পাইলেন 3.45, তাহলে আপনি হিসাব করলেন ভালো হয়েছে না খারাপ হয়েছে রেজাল্ট? এই যে খারাপ কীভাবে মিন করছেন, ওই যে বেঞ্চমার্ক ঠিক করছিলাম তার উপর। এই যে ক্রাইটেরিয়ার কথা আমরা বলতেছি যে আমরা একটা ফিক্স করে নিই, এটাকে বলে বেঞ্চমার্ক। সো আমরা যখন বলতেছি বেঞ্চমার্কিং, TQM encourages manufacturers to benchmark their process against industry best practices. সো কোনো একটা ইন্ডাস্ট্রিতে বেস্ট প্র্যাকটিস যেটা, তার উপর ভিত্তি করে আপনার প্রতিষ্ঠানে তো একটা বেঞ্চমার্ক থাকবে, এর উপর ভিত্তি করে আপনি কোনো কিছু কম্পেয়ার করতে পারেন যে আমাদের কী অবস্থা, ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে, এটাকে বলে বেঞ্চমার্কিং। আমরা অ্যাজ ইউজুয়ালি এভরিডে লাইফে এগুলো করি, বেঞ্চমার্কিংটা করে থাকি সাধারণত। সো ম্যানুফ্যাকচারিংয়ের TQM অ্যাপ্লিকেশনের 5টা ওয়ে আমরা বললাম, একটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, একটা হচ্ছে ক্রস ফাংশনাল টিমস তৈরি করা, নাম্বার 3 হচ্ছে সাপ্লাই রিলেশনশিপস, 4 হচ্ছে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, ফাইনালি বেঞ্চমার্কিং। এইটারই আপডেটেড ভার্সন হচ্ছে TQM কীভাবে আপনি আপনার বিজনেস প্রসেসের মধ্যে ইন্টিগ্রেট করবেন। একটু আগে আমরা বললাম ম্যানুফ্যাকচারিংয়ে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, এখন বলতেছি আপনার টোটাল বিজনেস প্রসেসে কীভাবে ইন্টিগ্রেট করবেন। এখানে ঠিক একইভাবে 5টা বা 6টা স্টেপের কথা বলা হচ্ছে, 6টা স্টেপ। হোপফুলি আপনি মানে ওয়ার্ডিংগুলো খুব ইজি। মেক টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট অ্যান এসেনশিয়াল কম্পোনেন্ট অফ ইউর বিজনেস স্ট্র্যাটেজি। TQMকে আপনার বিজনেস স্ট্র্যাটেজির জন্য একটা এসেনশিয়াল কম্পোনেন্ট হিসেবে নিতে হবে। নাম্বার 2, রিসার্চ ইয়ার টার্গেট কাস্টমার্স অ্যান্ড দেয়ার নিডস। টার্গেট কাস্টমার কারো মনে আছে তো? টার্গেট কাস্টমার কীভাবে ডিফাইন করতে হয়, মার্কেটিংয়ে পড়েছিলেন টার্গেট কাস্টমার্স, এই শব্দটা মনে আছে? ইশরাত জাহান মনে আছে? এটা মনে নেই না? STP মনে আছে? STP সেগমেন্টেশন, টার্গেটিং, পজিশনিং, মার্কেটিংয়ে পড়ছিলেন। আচ্ছা STP মার্কেট সেগমেন্টেশন মনে আছে? শুধু মার্কেটকে কয় ভাগে ভাগ করা যায়, কীভাবে ভাগ করা যায়, কিছুই মনে নেই এগুলা? টার্গেট কাস্টমার বোঝেন না, কি বিপদ। মার্কেট সেগমেন্টেশন কি? মার্কেট সেগমেন্টেশন বাজার ভাগ করা। ওরকমই কিছুটা, ওরকম আইডিয়াটা কি, মার্কেটকে আসলে অনেকভাবে ভাগ করা যায়। যেমন মনে করেন শু মার্কেট, বাজারে জুতা বিক্রি করে না, জুতো মার্কেট সাধারণত 3 প্রকার। সাধারণত আমরা যদি অ্যাকর্ডিং টু সেক্স বলি, তাহলে আমরা সাধারণত বলি জুতো মার্কেট 3 প্রকার জেন্ডার অনুযায়ী। একটা হচ্ছে মেল শু, একটা ফিমেল শু, একটা বেবি শু। আপনি যে কোনো একটা বড় শোরুমে যান, যদি মেল শু দেখতে চান একদিকে, যদি ফিমেলদের জন্য দেখতে চান এদিকে, আর যদি বেবি শু দেখতে চান দোতলায় চলে যান। এরকম বলে না যে এই যে বাজার ভাগ করা যায়, কাস্টমারকে ভাগ করা যায়, এই ভাগ অনেকভাবেই করা যায়, এটাকে বলে মার্কেট সেগমেন্টেশন। যেমন জিওগ্রাফিক্যাল সেগমেন্টেশন যদি আপনাদের মনে পড়ে, বিহেভিয়ারাল সেগমেন্টেশন, সাইকোগ্রাফিক সেগমেন্টেশন, যদি যাই হোক বলে গেছেন অনেক কিছুই। সো বাজার মনে আমি এভাবে 8-10 ভাগে ভাগ করলাম, আমার টোটাল বাজারকে 10 ভাগে ভাগ করছি।
এই মুহূর্তে আমার প্রতিষ্ঠানের ক্যাপাবিলিটি নাই যে 10টা মার্কেটে আমি কভার করব, তখন আমি 2টা বা 3টা কভার করতে চাই। এই যে 2টা বা 3টা সেগমেন্টকে আমি বাছাই করলাম যে এটাকে আমি কভার করতে চাই, এইটাকে বলে টার্গেট মার্কেট। যে আমার টার্গেট মার্কেট কারা। আমরা যদি একটু অন্যভাবে বলি, সে ফর এক্সাম্পল আমরা বেবি ফুড বিক্রি করতে চাই, বেবি ফুড, এবং আমাদের বেবি ফুডটা সাধারণত রিচদের জন্য। আমার বেবি ফুড যারা সাধারণত ব্র্যান্ড বা ভালো মানের বা ভালো বেতনের চাকরি করে তাদের জন্য, মধ্যবিত্তদের জন্য না, সিম্পলি। তাহলে আমার টার্গেট কাস্টমার কারা? রিচ পিপুলরা। তাহলে আমি বিজ্ঞাপন দেবো কোথায়? রিচ পিপুলকে রিচ করার জন্য। আইডিয়াটা হচ্ছে এরকম, টার্গেট মার্কেটের উপর আপনার সব কিছু ডিপেন্ড করে। আপনি ঢাকাতে রিচ পিপুল রিচ করতে চান, আপনি যদি মিরপুর 10-এ আপনার বেবি ফুডের দোকান রাখেন, হবে? কোথায় রাখতে হবে? এইটা আমরা বুঝতেছি না। তাহলে সব কিছু দেখেন ডিপেন্ড করে টার্গেট কাস্টমারের উপর, যে আপনার টার্গেট কাস্টমার কারা। যেমন আমি প্রাইভেট ইউনিভার্সিটি বিজ্ঞাপন দিতে চাই, সাপোজ পেপারে বিজ্ঞাপন দিব, কোথায় বিজ্ঞাপন দিব? পেপারে কোন পেজে? ভালো করে বলেন। এটা তো দেওয়া যায়, যে কোনো পেজে দেওয়া যায়। এডুকেশন সেগমেন্টে বা ইউথ টার্গেট, তাহলে খেলাধুলা সেগমেন্টে, বিনোদন সেগমেন্টে। এই সব কিছু ডিপেন্ড করে কিসের উপরে? আসলে টার্গেট কাস্টমারের উপরে। সো আমি প্রাইভেট ইউনিভার্সিটি ভর্তি করাবো ইয়ুথ পোলাপান, এরা খেলাধুলা দেখবে, খেলাধুলার নিউজ পড়ে, সো খেলাধুলার পেজে বিজ্ঞাপন দিতে হবে, রাইট? আমি বেবি ফুডের বিজ্ঞাপন দেবো, বাচ্চাদেরকে দিব বিজ্ঞাপন, বাচ্চারা দেখবে, কারা দেখবে? বাচ্চার প্যারেন্টসরা, জেনারেলি বাচ্চার মারা। তো মাদেরকে আপনি যদি রিচ করতে চান, টিভিতে কখন বিজ্ঞাপন দিতে হবে? সিরিয়ালের মাঝখানে, ব্রেকে। তো আইডিয়ার তো এরকম আসলে। সো আপনাকে এই জন্য ফার্স্ট অফ অল টার্গেট কাস্টমার বুঝতে হয় যে আমার টার্গেট কাস্টমার কারা, এদেরকে আমি কীভাবে রিচ করতে পারি। আপনি সারাদিন বিজ্ঞাপন দিতেছেন বাট টার্গেট কাস্টমার রিচ করতে পারতেছেন না, খরচ করে কোনো লাভ আছে? সো এটি তো বুঝতে হবে, টার্গেট কাস্টমার হচ্ছে প্রায়োরিটি, যে আমাকে টার্গেট কাস্টমারকে বুঝতে হবে। দেন আপনি অল্প টাকা বিজ্ঞাপন দেন, অল্প সময় দেন, তাও কাজ হবে। আদারওয়াইজ আপনি কোটি কোটি টাকা খরচ করতেছেন বাট টার্গেট কাস্টমার ঠিক নাই, তাহলে আসলে তো লাভ নাই। আপনি নিজে সিঙ্গেল ছোট্ট একটা ব্যবসা করতে চান, একই ইস্যু। এসএমই কোর্স পড়ছেন? এসএমই পড়েন নাই? পড়ছেন তো? আচ্ছা, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড এসএমই মানে একসাথে আছে না? যাই হোক, তো আপনি ছোটোখাটো একটা ব্যবসা দিতে চান, সাপোজ নেক্সট সেমিস্টার। আচ্ছা, তো আপনি ছোটোখাটো একটা ব্যবসা দিবেন, তো এই ছোটোখাটো ব্যবসা তো ডিফাইন করতে হবে ব্যবসাটা কাদের উদ্দেশ্য করে। আপনি যে আবাসনে থাকেন ওখানে দেখবেন মোড়ে একটা মুদিখানার দোকান আছে, ও টার্গেট কাস্টমার কারা? এই আবাসনের লোকজন। ওখানে 3টা দর্জির দোকান আছে, ও টার্গেট কাস্টমার কারা? এখানকার লোকজন, রাইট? তো টার্গেট হিসেব করে আপনাকে দোকান দিতে হবে। এখন ওখানে এমন একটা দোকান দিলেন আপনি, ওই আবাসনের কেউ এটা ইউজ করে না, তাহলে কি চলবে আপনার ব্যবসা? সে ইস্যু হচ্ছে এটাকে বলে টার্গেট কাস্টমার্স, যে আমি তাদেরকে টার্গেট করে এটা সাজাচ্ছি। নাম্বার 3, সিক কাস্টমার ফোকাসড ফিডব্যাক। সো কাস্টমারদের ফিডব্যাককে খুব বেশি গুরুত্ব দিতে হবে টিকিউএমে, যে কাস্টমাররা কী বলতেছে, কী চায়। নাম্বার 4, সেট টার্গেটস অ্যান্ড রেগুলারলি রিভিউ দেম। আপনার সেলস টার্গেট বোঝেন? সেলস টার্গেট যে কোনো কিছুর একটা টার্গেট থাকে, যেমন আমাদের টার্গেট সাধারণত নেক্সট সেমিস্টার, রাইট? এটা বোঝেন তো না? আমাদের টার্গেট নেক্সট সেমিস্টার, এই সেমিস্টার যা হয়েছে হয়েছে, আগামী সেমিস্টার রেজাল্ট ভালো করবো। এটা করতে করতে আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ। আগের যে বিসিবি সভাপতি ছিল উনি বলতো না, অলওয়েজ আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ। আপনাদের টার্গেটও নেক্সট সেমিস্টারেই থাকে। সো এটাকে আমরা বলতেছি সে টার্গেট সেট করতে হবে, দেন না এটা রিভিউ করতে হবে বারবার কতদূর কী অবস্থা। যে আপনি যদি এই সেমিস্টারে সেট করেন যে আপনি এই সেমিস্টারে 3.75 পাইতেছেন সাপোজ, এই সেট করার পরে আপনাকে রিভিউ করতে হয় যে 75 পাইতে হলে কী কী করতে হবে। আচ্ছা, মিড টার্ম হয়ে গেছে, মিড টার্মে কীরকম রেজাল্ট আসছে, কয়টা সাবজেক্টে আমার A+ হবে, কয়টা তো হবে না, রিভিউ করবেন না বারবার। এটি হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 4। সো আমরা টিকিউএমের ক্ষেত্রে একই পদ্ধতি অবলম্বন করব। নাম্বার 5, ইমপ্লিমেন্ট এমপ্লয়ি ট্রেনিং অ্যান্ড এডুকেশন অন অ্যান অনগোয়িং বেসিস। একটু আগে আমরা এটা নিয়ে কথা বলতেছিলাম যে প্রতিষ্ঠানের যে এমপ্লয়ি আছে এদেরকে রেগুলার বেসিসে ট্রেনিং অ্যান্ড এডুকেশন দিতে হবে, ট্রেনিং সেমিনার এই টাইপের দিতে হবে, এটা কন্টিনিউয়াসলি দিতে হবে। উদ্দেশ্য দুইটা, একটা হচ্ছে কাজ শেখানো আর একটা হচ্ছে মোটিভেট করা। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ লিড এমপ্লয়িজ অ্যাট অল লেভেলস টুয়ার্ড কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। প্রতিষ্ঠানের যত ডিপার্টমেন্ট আছে, যত লেভেলের এমপ্লয়ি আছে, সবাইকে মোটিভেট করা, লিড করা, যাতে তারা কন্টিনিউয়াসলি ইমপ্রুভমেন্ট ঘটায় নিজেদের এবং তাদের ফলশ্রুতিতে প্রতিষ্ঠানের ইমপ্রুভমেন্ট ঘটবে। সো এই স্টেপ হচ্ছে 6টা, যে কিভাবে আপনি আপনার প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজিতে টিকিউএম ইমপ্লিমেন্ট করতে পারেন। এর আগের টপিকসে আমরা বলতেছিলাম যে ম্যানুফ্যাকচারিংয়ে কীভাবে টিকিউএম অ্যাপ্লাই করা যায়। দুইটা যে কোনো একটা এক্সামে থাকতে পারে, গুরুত্বপূর্ণ। সো আইডিয়াগুলো একটু মাথায় রাখেন।
আপনাদের কিন্তু মানে সিলেবাস যদি খেয়াল করেন আমরা আজকে পড়বো এক চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ কোয়ালিটি ইন্ট্রোডাকশন অ্যান্ড টিকিউএম আপনার সিলেবাসে দেখবেন, এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার। আর 2টা চ্যাপ্টার আমরা পড়বো মিড টার্মের আগে, না 2টা চ্যাপ্টার, একটা পড়তেছি আর 3টা চ্যাপ্টার পড়বো। সো 3টা চ্যাপ্টার থেকে 3 সেট কোয়েশ্চেন থাকবে, 2 সেট লিখতে হবে, 20 মার্ক, আর 10টা এমসিকিউ থাকবে, 30 মার্ক। সো আগামী 2টা চ্যাপ্টার খুবই ছোটো ছোটো, এই চ্যাপ্টার নিয়ে আমরা 3টা লেকচার দিলাম, হোপফুলি আগামী চ্যাপ্টারগুলোতে 2টা বা 1টা লেকচার দিলে হয়তো হয়ে যাবে, তারপর আমরা একটু রিভিউ করবো। আবার সো বুঝে নাই কি হয়েছে? না পাগল হয়ে যাবেন, আমরা ওভারভিউ দিলে বুঝবেন যে কত সামারাইজ করে ফেলছি পড়াশোনাগুলো, মানে আমরা একেবারেই বলে না যে পয়েন্ট আউট করে আপনার সামনে থাকবে আর কি যে আমরা কী কী পড়লাম। সাপ্লাই চেইন এই স্যারগুলো তো আসলে সাধারণত থিওরিটিক্যাল করছি, এই স্যার তো টোটালি থিওরিটিক্যাল করছে, এখানে ম্যাথের কোনো ইয়ে নেই। সাপ্লাই চেইনে 2-3টা কোর্সে ম্যাথ আছে জেনারেলি। আবার সো আমরা আজকে পরবর্তী টপিক যেটা যাইতে চাচ্ছি সেটা হচ্ছে 6 সিগমা। এই ওয়ার্ডটা হয়তো আপনাদের সাথে পরিচিত, আমরা কথা দেখার পূর্বে একটু ফিগারটা দেখে নিই, তাহলে বুঝতে সুবিধা হয় 6 সিগমা বলতে আসলে আমরা কি মিন করতেছি। এই 6টা সিগমাকে মিন, এটাকে বলে সিগমা, রাইট? আমরা চিনি এটাকে। সো 6 সিগমা বলতে দেখেন ভিশন, বেঞ্চমার্ক, গোল, স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্ট, রোবাস্ট মেথোডোলজি অ্যান্ড বিজনেস স্ট্র্যাটেজি, এই 6টাকে একত্রিতভাবে বলে 6 সিগমা। অ্যাকচুয়ালি এই যে টিকিউএমের কথা আমরা বলতেছি, এই টিকিউএম আসার আগে কোয়ালিটি মেনটেন করার জন্য 6 সিগমা ইউজ করা হইতো। টিকিউএম প্রসেস আসার আগে 6 সিগমা ইউজ করা হইতো। সেই সিগমাটা হচ্ছে এরকম। সো আমরা বলতেছি এটা মেইনলি যেটা হয় যে 6 সিগমা ইজ এ মেথোডোলজি দ্যাট এইমস টু রুট আউট দ্য কজ অফ এরর্স উইথ দ্য হেল্প অফ ডেটা অ্যানালাইসিস, recommend improvement methods and achieve quality enhancement by implementing the methods and measuring their impact statistically. এটা মূলত ভুল ধরার একটা পদ্ধতি যে আমাদের কোথায় কীরকম ভুল হইতে পারে, কোন জায়গায় প্রবলেম আছে, কোন জায়গায় যদি আমি প্রসেসে যাই তাহলে এরর ঘটবে, আগে থেকে ডিফেকশন করা হয়, ডিটেক্ট করা হয় ডিফেকশন রেট। হ্যাঁ, ওখানে এরকম ভুল ধরার একটা পদ্ধতি নাম আছে 6 সিগমা। আমরা এটা আরও একটু ভালোভাবে দেখতে চাইলে পরেরটা দেখি। এটা হচ্ছে ফিগারটা। আর 6 সিগমা মূলত কাজ করে ডিমেক পদ্ধতিতে। সো 6 সিগমা ইনক্লুডস 5 স্টেপস, এই ফার্স্ট হচ্ছে এটা। সো এই ওয়ার্ডটা একটু মনে রাখতে হবে, DMAIC। 6 সিগমা মানে এই ডিমেককে মেন করে, এটা আমরা এখানে বলার চেষ্টা করছি। এই যে এটা আমরা বলতেছিলাম 6 সিগমা ইউজেস দ্য ডিমেক মেথড টু অ্যাচিভ দিস ইমপ্রুভমেন্ট। ডিমেক মেথডটাকে আমরা এই যে বলতেছি, সিগমা মানে হচ্ছে ভুল ধরতে পারে আগে থেকে, এটা হচ্ছে 6 সিগমার মূল কথা। সো এইটা হচ্ছে ডিমেক পদ্ধতি। কি ডিমেক পদ্ধতি? ডিফাইন, মেজার, অ্যানালাইজ, ইমপ্রুভ অ্যান্ড কন্ট্রোল। সো এটা একটু মনে রাখতে হবে, ডিমেক, ডিফাইন, মেজার, অ্যানালাইজ, ইমপ্রুভ অ্যান্ড কন্ট্রোল। ডিফাইন কি? ডিফাইন হচ্ছে আমরা বলতেছি যে কোন এলাকায় প্রবলেম হইতে পারে সেই স্কোপটা খুঁজে বের করা, এটা হচ্ছে ডিফাইন করা, যে আমি প্রবলেম ডিফাইন করছি। নাম্বার 2 মেজার কি? মেজার মানে হচ্ছে পরিমাপ করা। পরিমাপ বলতে আমরা বোঝাচ্ছি আমাদের কাছে যে প্রিভিয়াস ডেটা আছে এগুলো স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্ট করে দেখা। নাম্বার 3 অ্যানালাইজ করা, মেজার করার পর এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করা। নাম্বার 4 ইমপ্রুভ করা, এই বর্তমান সিচুয়েশন থেকে আরও কীভাবে ইমপ্রুভ ঘটানো যায় সেটা হচ্ছে ইমপ্রুভমেন্ট। অ্যান্ড ফাইনালি কন্ট্রোল করা। ডিমেক, ডিফাইন, মেজার, অ্যানালাইজ, ইমপ্রুভ অ্যান্ড কন্ট্রোল। সো 5টা লেটার আছে ডিমেক। সেই ডিমেক পদ্ধতিতে 6 সিগমা আসলে কাজ করে থাকে। বলেন কি হয়েছে? সায়েন্সের কথা মনে পড়তেছে? সো ডিমেকটা একটু মনে রাখেন, ডিমেক। আমি শেষের দিকে চলে আসছি, তারপর অন্য কাজ করবো। এটা পরীক্ষাতে পড়বে, টিকিউএম ভার্সেস 6 সিগমা। যে এখন আমরা টিকিউএমের কথা বলতেছি, আগে ছিল 6 সিগমা, তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কী? আমি মেইনলি এখানে 3টা মেইন পার্থক্য শো করছি, এর বাইরে অনেক পার্থক্য আছে। আপনি গুগলিং করলে বা বইতে পড়লে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ লেখা আছে। আমি 3টা মেইন বিষয়টা এখানে নিয়ে আসছি। নাম্বার 1, টিকিউএম হচ্ছে ম্যানেজমেন্ট ফিলোসফি অফ কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। টিকিউএম আমরা শব্দ দ্বারাই বুঝি, কন্টিনিউয়াসলি ম্যানেজমেন্ট ফিলোসফি ইমপ্রুভমেন্ট করে। আর 6 সিগমা ইজ এ ফিলোসফি দ্যাট ফোকাসেস অন ডিফেক্ট রিডাকশন অ্যান্ড কস্ট রিডাকশন।
এখানে ত্রুটি রিডাকশন করে এবং ব্যয় রিডাকশন করা নিয়ে কাজ করে সিক্স সিগমা। আর এটা হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট বিষয়। সো দুইটা দুই রকম। নাম্বার 2, এনকারেজেস ইনভলভমেন্ট অফ অল এমপ্লয়িজ, অর্থাৎ আমরা বলতেছিলাম টিকিউএম এ সকল এমপ্লয়িরা ইনভলভ করে। অন দ্য আদার হ্যান্ড রিলাইজ অন এ সিলেক্টেড গ্রুপ অফ হাইলি ট্রেনিং এমপ্লয়িজ, সিক্স সিগমা ইমপ্লিমেন্ট করার জন্য একটা এ গ্রুপ অফ এমপ্লয়ি থাকে যাদেরকে ট্রেন করা হয়, যেটা আমরা সবাই না, একটু আগে আমরা বলতেছিলাম যে র্যাপ কীভাবে তৈরি হয়। সো সিক্স সিগমার আইডিয়াটা ওইরকম আর কি। অ্যান্ড দেন ফাইনালি সিনিয়র ম্যানেজমেন্ট প্রোভাইডস ডিরেক্ট সাপোর্ট, টিকিউএম মেনটেন করার জন্য সিনিয়র ম্যানেজমেন্ট দেখভাল করে। সিনিয়র ম্যানেজমেন্ট হিজ হেল্ড অ্যাকাউন্টেবল ফর রেজাল্টস, সিনিয়র ম্যানেজমেন্ট জবাবদিহিতার জন্য বা রেজাল্টের জন্য জবাবদিহি হয়, আর এখানে এরা সাপোর্ট দেয় আর এরা জবাবদিহিতা করে, এই হচ্ছে পার্থক্য, নাথিং এলস। সেখানে মেজর 3টা দেওয়া আছে, এর বাইরে অনেক কথাবার্তা আছে, বইতে দেখবেন অনেক প্যারা লেখা আছে, এটা ওইটা 3 দেখলে হবে না কেন, আর গুগলিং করলে আরও অনেকগুলো পাবেন, 5টা 7টা 10টা পেয়ে যাবেন। সো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের টপিকস। আমাদের চ্যাপ্টার নাম্বার 1 এখানেই ক্লোজ।